টোনা, এই টোনা, তুমি কি জমিতে যাচ্ছ নাকি? হ্যাঁ, বলি কি এভাবে কি সংসার চলে নাকি বলো তো? জমিদার মশাই তো আমাদের ফসল ঠিক মতো দিতেই চায় না, তাহলে এত কষ্ট করে ফসল ফলিয়ে কি লাভ হয় বলো তো? আমিও তো কিছুই বুঝতে পারছি না টুনি। এত কষ্ট করে ফসল ফলাই, আর কালো জমিদার মশাই আমাদের ভাগের অল্প ফসল দিয়ে সব ফসল নিয়ে যায়। না, এভাবে আর চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো আমাদের যে না খেয়েই মরতে হবে টুনি। এসব বলে টোনা জমিতে চলে যায়। টোনা, এই নে তোর ভাগের আলু, এগুলো নিয়ে বাড়ি যা তো। আর শোন, এখন থেকে আরো বেশি বেশি করে ফসল ফলাবি। কি জমিদার মশাই, আপনি বস্তা ভর্তি করে আলু আর অন্যান্য সব সবজি নিলেন, আর আমাকে এই সামান্য আলুটুকু দিলেন? এভাবে কি আমার সংসার চলবে বলুন তো? কথা ছিল আমি ফসল ফলানোর পর আপনি অর্ধেক নেবেন আর আমাকে অর্ধেক দিবেন, তাহলে এখন কেন এমনটা করছেন বলুন তো? আরে আরে, তোর তো সাহস খুব হয়ে গেছে। তুই সামান্য একজন কর্মচারী হয়ে আমার মুখে মুখে কথা বলছিস। আমি তোকে দেখে তো অবাক হয়ে যাচ্ছি। তোর দেখছি ভয়ও করছে না। তুই জানিস আমার সাথে এমন তর্ক করার ফল কি হতে পারে? হ্যাঁ, জানি তো জমিদার মশাই, আপনি অত্যাচার করা ছাড়া আর কি বা করতে পারেন। শুনুন, আমি আপনাকে ভয় পাই না। পেটে খাবার না থাকলে তো ভয় করে কোনো লাভ নেই। বাহ, তোর মুখে তো দেখছি ভালোই বুলি ফুটেছে। সেপাহি, সেপাহি, এই টোনাকে যা আলু দিয়েছি সে কটাও কেড়ে নে। আর টোনা, তুই শুনে রাখ, আজ থেকে আমার জমিতে তোকে আর কাজ করতে হবে না। আর শোন, তুই অন্য কারো জমিতেও তুই কাজ করতে পারবি না, এই আমি বলে দিলাম। এবার দেখবো তুই কিভাবে বেঁচে থাকিস। এসব কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়, আর টোনা মন খারাপ করে বাড়ি ফিরে যায়। কি হয়েছে টোনা, তুমি এভাবে মন খারাপ করে বাড়িতে ফিরলে কেন? কি হয়েছে তোমার, বলো আমাকে। এসব ভেবে টোনা টুনিকে সব কথা খুলে বলে। সব শুনে টুনিরও ভীষণ খারাপ লাগে। সবই তো শুনলে টুনি, এবার বলো, আমরা তো নিরুপায়। এবার বুঝি না খেয়ে মরতে হবে আমাদের। আমাদের তো আর কোনো জমিও নেই টুনি, তাহলে এবার আমরা কি করব বলো তো? চিন্তা করো না টোনা, শোনো, আমার কাছে কিছু টাকা আছে। তুমি বরং সেই টাকাগুলো দিয়ে কিছু ফসলের বীজ কিনে আনো। আমরা আমাদের আঙ্গিনাতে ফসল চাষ করব। এরপর টুনি সেই টাকাগুলো এনে টোনাকে দেয়। এই ঈশ্বর, শেষ পর্যন্ত কিনা আমাদের শেষ সম্বল এই টাকা কটা। ঠিক আছে টুনি, তুমি বাড়িতেই থাকো, আমি গিয়ে কিছু বীজ কিনে আনি। এসব বলে টোনা বীজ আনার জন্য রওনা দেয়। আর পথে টোনার সাথে এক বৃদ্ধা পেঁচার দেখা হয়। কোথায় যাচ্ছিস বাছা? আমাকে একটু সাহায্য করবি? আমি যে না খেয়ে আছি রে, দে না আমাকে কিছু খাবার, আমার যে বড্ড খিদে পেয়েছে। কিন্তু বুড়িমা, আমার কাছে যে আর কোনো টাকা নেই। এই টাকা কটাই যে আমার শেষ সম্বল বুড়িমা। আমি বীজ কিনতে যাচ্ছি এগুলো নিয়ে। আমাকে সেই টাকাগুলো না হয় দে, তুই তো বীজ আরেক দিনও কিনতে পারবি, কিন্তু আমি যে আজ খাবার খেতে না পারলে মরেই যাব। একটু দয়া কর না বাবা। বৃদ্ধা পেঁচার কথা শুনে টোনার ভীষণ মায়া হয়, আর তার হাতের সামান্য টাকা কটা বৃদ্ধাকে দিয়ে দেয়। এই নিন বুড়িমা, এই টাকাগুলো দিয়ে কিছু খাবার কিনে নিয়েন। আসলে এই টাকা কটাই আমার শেষ সম্বল ছিল গো। তুই তো অনেক ভালো রে বাছা, আমার অনেক বড় উপকার করলি। তবে এই নে, এই কচু গাছটা তুই তোর বাড়িতে রোপণ করবি। এসব বলে বৃদ্ধা পেঁচা সেখান থেকে চলে যায়, আর টোনা বাড়িতে ফিরে আসে আর টুনিকে বলে, কচু গাছটিও টুনিকে দেখায়। তুমি একদম ঠিক কাজ করেছো টোনা, একজন ক্ষুধার্ত বৃদ্ধা যে খেতে পেরেছে এটাতেই আমি অনেক খুশি। তবে চলো কচু গাছটি আমরা রোপণ করি। এরপর টোনা আর টুনি কচু গাছটি রোপণ করতে কচু গাছটি অনেক বড় হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেখানে অনেক ফুলকপি ধরে। এ দেখে তো তারা দুজন ভীষণ অবাক। টোনা, ও টোনা, এসব আমি কি দেখছি? কচু গাছে ফুলকপি!
তারা এসব ভাবতে ভাবতে বৃদ্ধা পেঁচা সেখানে চলে আসে। কচু গাছে ফুলকপি, আসলে আমি একজন জাদুকর্ণী। টোনাকে তখন আমি পরীক্ষা করছিলাম। টোনা অনেক ভালো, তাই আমি টোনাকে উপহার দিয়েছি। শোন, এই গাছের ফুলকপি কোনো দিনও শেষ হবে না। তোরা এই ফুলকপি বিক্রি করে সুখেই দিন কাটাতে পারবি। আর শোন, যদি একে কেউ হিংসে করে নিতে ধরে তবে সে মাটির নিচে চলে যাবে। এ কথা বলে বৃদ্ধা পেঁচা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর থেকে টোনা আর টুনি কচু গাছের ফুলকপি বিক্রি করে অনেক ধনী হতে থাকে। এভাবেই দিন কাটছিল তাদের। টোনা আর টুনি এখন অনেক জমির মালিক। তারা এখন অনেকগুলো জমি কিনেছে। ভাঙা বাড়িটা ভেঙে একটি সুন্দর বাড়ি করেছে। টোনা, আমাদের যে এত সুন্দর দিন আসবে আমরা তো কখনো কল্পনাও করতে পারিনি। এত টাকা তো আমরা কোনো দিনও দেখিনি টোনা। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছ টুনি। তবে এখন থেকে আমরা গরিব দুঃখীদের সাহায্য করব। এভাবেই কাটছিল তাদের দিন। টোনার এমন উন্নতি দেখে জমিদার কালু কাকের ভীষণ হিংসে হয়। তাই জমিদার কালু কাক সিপাহীকে আদেশ করে টোনাটুনির উপর নজর রাখতে। নজর রাখার পর কালু কাক সবটা জানতে পারে, কচু গাছে ফুলকপি ধরার ব্যাপারটাও। ও, তবে এই ব্যাপার, আমার তো ওই কচু গাছ চাই। আমি এক্ষুনি ওই বাড়িতে যাব আর ওই কচু গাছ নিয়ে আসব। এরপর কালু কাক টোনার বাড়িতে যায়। কিরে টোনা, আমি নাকি শুনলাম তোর নাকি কচু গাছ আছে, আবার নাকি সেই কচু গাছে ফুলকপিও ধরেছে। আমাকে দিয়ে দে বলছি। কেন? আমি আপনাকে কেন কচু গাছ দেব বলুন তো? ওটা তো আমার। তবে রে সেপাহী, ওই টোনা আর টুনিকে বেঁধে ফেল। আমার ওই কচু গাছ চাই। এরপর কালু কাকের সিপাহী টোনা আর টুনিকে বেঁধে ফেলে। আর জমিদার কালু কাক যেই না কচু গাছে হাত দিতে ধরে তখনই সে মাটির নিচে চলে যায়। আর দেখতে দেখতে এক পর্যায়ে জমিদার কালু কাক একদম মাটির নিচে চলে যায় আর সেখানেই মারা যায়। আর কালু কাকের সিপাহীরা এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। টুনি, ওই শয়তান কালু কাক ওর পাপের শাস্তি পেয়ে গেছে। আমাদের এখন আর কোনো ভয় নেই। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শিমুলপুর বনে টোনা ও তার স্ত্রী টুনি বাস করত। টোনা টুনি দুজনেই কুলি ছিল। তারা দুজনে কুলির ব্যবসা করে তাদের সংসার চালাতো। একদিন কনিকা কাক, কুলি, এই কুলি, এখানে একটু এসো তো। জি ম্যাডাম, বলুন, আমরা আপনাকে কোথায় রেখে আসব? উত্তরের বনে যেতে কত টাকা লাগবে? আর এত জিনিসপত্র কি তুমি বহন করতে পারবে? আরেকজনকে ডেকে আনো। ম্যাডাম, আমার সাথে আমার স্ত্রীও আছে। আমরা দুজনে আপনার জিনিসপত্র নিয়ে যাব। আর উত্তরের বনে আপনার জিনিসপত্র নিয়ে যেতে 50 টাকা লাগবে ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, চলো, বেশি সময় নষ্ট করো না আবার। এইভাবে কুলিগিরি করে তাদের দিন চলতে থাকে। একদিন, টোনা, আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছে না, আজ আমি কাজে যাব না, তুমি একাই যাও। ঠিক আছে, তুমি রেস্ট নাও আর সাবধানে থেকো। আমি তাড়াতাড়ি চলে আসব। এরপর টোনা কাজে চলে যায়। টোনা সারাদিন কুলিগিরি করে সন্ধ্যায় বাড়িতে যায়। টোনা বনের রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল, আজ তো টুনির শরীরটা খুব খারাপ, আর আজই আমার বাসায় ফিরতে দেরি হয়ে গেল। এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বাড়িতে ফিরতে হবে। তারপর টোনা তার বাড়ির সামনে চলে আসে। এমন সময় টোনা তার বাড়ির সামনে একটি সাপ দেখতে পায়। আরে আরে, এই সাপটা তো টুনির ঘরের দিকে যাচ্ছে। যদি আবার টুনিকে কামড় দেয় তখন কি হবে? না না, আমাকে তাড়াতাড়ি সাপটাকে মারতে হবে। এরপর টোনা একটা লাঠি নিয়ে সাপটাকে আঘাত করে। সাপটা লাঠির আঘাতে আধমরা হয়ে যায় আর সামনে এগোতে পারে না। লাঠির শব্দ শুনে টুনি ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। টোনা, তুমি এভাবে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আর একি সাপটা এখানে এগুলো কে করে? কি হয়েছে ওর? এইভাবে শুয়ে আছে কেন?
এই সাপটা আমাদের ঘরের দিকে যাচ্ছিল টুনি, আর আমি ভেবেছিলাম সাপটা তোমার কোনো ক্ষতি করে কিনা, তাই আমি সাপটাকে মারছিলাম। টোনা, তুমি জানো না যে হত্যা মহাপাপ? তুমি এটা মোটেও ঠিক করোনি টোনা। আর তুমি জানো না আজকে খুশির দিন? খুশির দিন মানে কি হয়েছে টুনি? টোনা, আমি গর্ভবতী, আমি মা হব টোনা, আর তুমি বাবা হবে। আর তুমি এই খুশির দিনে সাপটাকে মেরে আমাকে দুঃখ দিলে। আর এই সাপটা যদি আমার মতো গর্ভবতী হয় তাহলে ভাবো আমরা কত বড় ভুল করলাম। টুনির এমন কথা শুনে আধমরা সাপটা কথা বলে ওঠে। আমি সত্যি গর্ভবতী ছিলাম, আমার বাচ্চা দেওয়ার সময় হয়েছিল, এই জন্যই আমি ঘরের ভেতর যাচ্ছিলাম, আর তোমরা আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেললে। আমার যে সন্তান আজকে জন্ম নিত সে হতো সব জীবের উপকারী বিষ কন্যা, তুমি তাকেই মেরে ফেললে। সাপ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার স্বামী না বুঝে এমনটা করেছে। না, আমি তোমাদের কখনো ক্ষমা করব না। তোমরা আমার প্রথম সন্তানকে পৃথিবীতে আসতে দাওনি। আমি তোমাদের অভিশাপ দিলাম, তোমাদের যে সন্তান জন্ম নেবে সে হবে বিষকন্যা। এই বলে সাপটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। টোনা, তুমি এটা কি করলে টোনা? এখন কি হবে? এই সাপের অভিশাপ যদি সত্যি হয় তখন কি হবে বলো? টুনি, এসব অভিশাপ আবার ঠিক হয়নি, তুমি কোনো চিন্তা করো না, এসব আলতু ফালতু কথা বিশ্বাস করো না। এখন ঘরে চলো তো। এরপর টোনা আর টুনি ঘরে চলে যায়। এভাবেই তাদের দিন চলতে থাকে। অবশেষে টুনি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এই দেখে টোনা বলে, টুনি, তুমি তো সবসময় বেকার বেকার চিন্তা করতে আর অভিশাপ অভিশাপ বলে বলে আমার মাথাটা একদম নষ্ট করে দিয়েছিলে। এখন দেখো আমাদের সন্তান সাপ হয়নি, বরং পাখি হয়ে জন্ম নিয়েছে। হ্যাঁ, তার মানে ওই সাপ আমাদের ভয় দেখানোর জন্য ওভাবে বলেছে। এতদিন তোমার কথা বিশ্বাস করিনি, আজ করলাম। আচ্ছা, ওসব বাদ দাও, আমাদের মেয়ের নাম কি রাখবে বলো? আমার মেয়ের নাম রাখলাম টুকি। আমি কুলির কাজ করে আমার মেয়ের সব আবদার পূরণ করব। তুমি বাড়িতেই থাকো, আমি টুকির জন্য খেলনা কিনে আনছি। এই বলে টোনা চলে যায়। টুকি আস্তে আস্তে বড় হতে থাকে। এভাবেই দিন কেটে যায়। একদিন টুকি তার সহপাঠী শালু সুখীর সাথে খেলা করছিল। এমন সময়, টুকি, তুই আমার পুতুলটা ভাঙলি কেন? এখন তুই আমার পুতুল আগের মতো করে দে, এই বলে দিলাম। তোর পুতুল আগে থেকে ভাঙা ছিল, আমি কিছু করিনি। পারুল, তুই বল আমি পুতুল ভাঙিনি, বল বল। ও মিথ্যে কথা বলছে। তুই পারুলের সাথে যুক্তি করেছিস, এটা কি আমি জানি না? আমি বুঝি না ভেবেছিস? তুই আমার পুতুল আগের মতো করে দে। টুকি আর শালুর ঝগড়ার এক পর্যায়ে তাদের দুজনের মারামারি লেগে যায়। টুকি রেগে গিয়ে শালুকে একটা কামড় দিয়ে দেয়, আর শালু সাথে সাথে নীল হয়ে যায় আর সেখানেই মারা যায়। এই দেখে টুকি নিজেও অবাক হয়ে যায়, আর পারুলও অবাক হয়ে যায়। শালু, শালু, কি হলো তোর? উঠ, এই শালু, এরে শালু উঠ। আমি বনের সবাইকে বলে দেব তুই শালুকে মেরেছিস। পারুল, তুই সব কাউকে বলিস না, কাউকে বলবি না বলে দিলাম। কিন্তু পারুল টুকির কোনো কথাই শোনে না। সে যেই না বনের সবাইকে বলতে যাবে তখনই টুকি পারুলকেও একটা কামড় দিয়ে দেয়, আর পারুলও শালুর মতো নীল হয়ে যায় আর সেখানেই মারা যায়। আর টুকি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে আর ওর বাবা মাকে সব কথা খুলে বলে। টোনা, তার মানে আমাদের টুকি সত্যি সত্যি বিষকন্যা হয়ে জন্ম নিয়েছে। আমাদের সন্তান হওয়ার কারণে আমাদের মতো রূপ হয়েছে টুকির, আর ওই সাপের অভিশাপের কারণে টুকি বিষকন্যা হয়েছে। টোনা, এখন আমরা কি করব তুমিই বলো। মা টুকি, এসব কথা তুই কাউকে বলিস না রে মা। বনের সবাই যদি জানতে পারে তাহলে টুকিকে ওরা মেরে ফেলবে। অভিশাপ যখন দিয়েছে তখন অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায়ও নিশ্চয় আছে। টুনি, আমরা কালকে টুকিকে নিয়ে উত্তরের বনে তান্ত্রিকের কাছে যাব। অন্যদিকে শালু আর পারুলের ওইখানে অনেক ভিড় জমে। শালু আর পারুলকে বাঁচানোর জন্য এক তান্ত্রিককে ডাকা হয়। এদের এই অবস্থা কি করে হলো? এদেরকে বিষকন্যা দংশন করেছে। তোমাদের মধ্যে কেউ কি একে দংশন করতে দেখেছো? আমি এর বিষ নামাবো কি করে? এরা তো অনেক আগেই মারা গেছে। তবে তোমরা সবাই সাবধান হও, এই বিষকন্যা কিন্তু খুবই বিষধর। এরপর তান্ত্রিক চলে যায়। তান্ত্রিকের কথা শুনে বনের সবাই অনেক ভয় পেয়ে যায়। পরের দিন টোনা আর টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে উত্তরের বনে তান্ত্রিকের কাছে যায়, আর তান্ত্রিককে তাদের মেয়ের কথা খুলে বলে, আর সাপের অভিশাপের কথাও তান্ত্রিককে খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোরা যখনই এখানে এসেছিস তখনই আমি তোদের মেয়েকে দেখে বুঝতে পেরেছি যে এই কন্যা যেমন তেমন কন্যা নয়, এ কন্যা হলো বিষকন্যা।
বাবা, ওই সাপের অভিশাপ থেকে আমার মেয়েকে বাঁচানোর একটা উপায় বলে দিন বাবা, দয়া করুন বাবা, দয়া করুন। তুই যদি আরো আগে আসতি তাহলে তোর মেয়েকে আমি ভালো করে দিতাম, কিন্তু এখন তোদের মেয়ে পুরোপুরি বিষকন্যা হয়ে গেছে, তাই এখন তোদের মেয়েকে আমি ভালো করতে পারবো কিনা সেটা আমার পুরোপুরি জানা নেই। বাবা, আপনার পায়ে পড়ি, আপনি আমার মেয়েকে অভিশাপ মুক্ত করে দিন। এরপর তান্ত্রিক চোখ বন্ধ করে ধ্যান করতে থাকে। কিছুক্ষণ ধ্যান করার পর তান্ত্রিক চোখ খুলে বলে, তোদের মেয়েটাকে ভালো করার একটা উপায় আছে। ওই সাপটাকে তোরা মেরে যেখানে পুঁতে রেখেছিস তুই ওই গাছটা তুলে এনে আগুনে পুড়িয়ে ফেলবি, তাহলে তোর মেয়ের শরীর থেকে বিষের প্রভাব কেটে যাবে, তখন তোর মেয়ে একদম স্বাভাবিক হবে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আমরা তবে এবার আসি। টোনা বাড়িতে ফিরে এসে সাপটাকে যেখানে পুঁতে রেখেছিল সেখানে যায়, আর সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি সেখানে একটা অদ্ভুত গাছ জন্ম নিয়েছে। টোনা গাছটাকে তুলে আগুনে পুড়িয়ে ফেলে, আর সাথে সাথে টুকির শরীর থেকে সাপের সব শক্তি চলে যায়। টোনা, দেখেছো, তোমার একটা ভুলের জন্য নিষ্পাপ দুটো প্রাণ চলে গেল, আর আমাদেরও কত হয়রানি হতে হলো। টোনা, আর কখনো তুমি জীব হত্যা করবে না। এরপর থেকে টোনা টুনি তাদের মেয়ে টুকিকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, জীব হত্যা করা মহাপাপ, তাই আমরা কখনো জীব হত্যা করব না। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মা, ও মা, আমি খেলতে যাচ্ছি বড় বট গাছের নিচে কনকের সাথে। টুকি মা, এই ভর দুপুরে বাইরে যাওয়ার কোনো দরকার নেই। আর তুই তো সবেমাত্র স্কুল থেকে বাড়িতে আসলি, এখন বরং একটু বিশ্রাম নে সোনা। না না মা, ওদিকে যে কনক আমার জন্য অপেক্ষা করছে, তুমি থাকো, আমি আসলাম। সাবধানে থাকিস, দুজনে আবার মারামারি করিস না। আর হ্যাঁ, তাড়াতাড়ি করে ফিরে আসিস বলে দিলাম। অন্যদিকে কনক বটগাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে, এই টুকিটা এখনো আসছে না কেন? সে কখন থেকে আমি অপেক্ষা করছি। এই টুকি, এই, এখন কি না তোর আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি জানি রে কনক, আসলে মা তো খেলতে আসতে দিতেই চাইছিল না, আমি জোর করে এসেছি। হ্যাঁ রে কনক, চল আজকে আমরা নদীর পাড়ে যাব, আর নদীর পাড়ে আমরা সৌন্দর্য উপভোগ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল তবে। এরপরে ওরা দুজনে উড়ে উড়ে নদীর পাড়ে আসে। নদীর পাড়ে একটা গাছের নিচে বসে ওরা নদীর পাড়টা দেখতে থাকে। এভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, চল টুকি আমরা খেলাধুলা করি। টুকি চল, আমরা একটু ছোটাছুটি খেলি, আমি ছুটবো আর তুই আমাকে ধরবি, আমাদের তাহলে বেশ মজা হবে, বল? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চল চল, আমার ওইখানে বসে থাকতে ভালো লাগছে না, তবে শোন, বেশি দূরে যাবি না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আমি উড়লাম, এবার তুই আমাকে ধর দেখি কেমন পারিস, আমিও দেখি তুই আমার থেকে বেশি উঠতে পারিস নাকি কম উঠতে পারিস। কনক উঠতে থাকে আর টুকি তার পিছু পিছু উঠতে থাকে। পারে না, পারে না, আমাকে ধরতে পারে না, কি মজা কি মজা, ইয়ে, আমি তো তোকে ধরবই কনক। ওরা খেলার ছলে উড়তে উড়তে বনের গভীরে প্রবেশ করতে থাকে। কনক, আমি আর পারবো না রে, এবার তো দাঁড়া, আমার পাখা যে বড্ড ব্যথা করছে, আহ। এরপর টুকি নিচে মাটিতে দাঁড়ায় আর কনক উড়তেই থাকে। টুকি তার সামনে একটা কলার গাছ দেখতে পায়, যে কলার গাছে কলার বদলে একটা বড় ডালিম ছিল। একে একে এ আবার আমি কি দেখছি, কলা গাছে কিনা বড় ডালিম, আমি আবার ক্লান্ত হয়ে কোনো স্বপ্ন টপ্ন দেখছি না তো? এত বড় একটা ডালিম, তাও কিনা আবার কলা গাছে। কি রে টুকি, তুই আবার দাঁড়িয়ে পড়লি কেন? তুই হেরে গেছিস আর আমি জিতে গেছি, হা, আমি জিতে গেছি, তুই আমাকে ধরতে পারিস নি। কনক, এই কনক, এখানে এসে দেখে যা, কলা গাছে বড় ডালিম ধরে আছে। না না বাবা, আমি যাব না, তোর কাছে যাব না, তুই নিশ্চয়ই আমাকে ধরার জন্য মিথ্যে কথা বলছিস, তাই না রে? আরে না না, আমি সত্যি কথাই বলছি, বিশ্বাস না হলে দেখে যা একবার। এরপর কনক উড়ে উড়ে টুকির কাছে আসে আর কলা গাছে বড় ডালিম দেখে অবাক হয়ে যায়। সত্যি রে টুকি, এমন বড় ডালিম তো আমি বাবার জন্মে দেখিনি। ডালিমটা খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে, একদম কলা ফ্লেভারের হবে। এই ডালিমটা আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই ডালিমটা আমি আগে দেখেছি, তাই এটা আমি বাড়িতে নিয়ে যাব, বুঝেছিস? তুই না, এই ডালিম আমি নিয়ে যাব। সর সর আমার সামনে থেকে, সর বলছি।
কনক, এই ডালিমে হাত দিলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এ আমি বলে দিচ্ছি। তুই ভালো ভালো বাড়িতে চলে যা। এই, তোর সাহস তো কম নয়, তুই কিনা আমাকে হুমকি দিস? দাঁড়া। এভাবে এক পর্যায়ে ওদের দুজনের মাঝে মারামারি লেগে যায়। এক পর্যায়ে কনক ক্লান্ত হয়ে যায় আর টুকি কলা গাছের সেই বড় ডালিমটা নিয়ে বাড়িতে চলে যায়। টুকি, এই ডালিম তুই খেতে পারবি না, এই ডালিম তো আমি খাবো। আর তুই আমাকে মেরেছিস, আমি এই কথাটা এক্ষুনি আমার বাবাকে গিয়ে বলে দিচ্ছি। টুকি সেই বড় ডালিমটা নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর এইদিকে কনক তার বাবা মাকে গিয়ে সব কথা খুলে বলে। কি বড় ডালিম! আমার তো ডালিম খুব পছন্দ। যজ্ঞ, তাড়াতাড়ি চলো, ওই ছোট্ট টুকির কাছ থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো, চলো কণিকা। মা, ও মা, তুমি তো সবই শুনলে। চলো মা, চলো। ওই কনক ওই বাবা মাকে নিয়ে আসার আগেই আমরা এই ডালিমটা খেয়ে ফেলি। টুকি যেই না সেই ডালিমটা কাটতে ধরে অমনি সেখানে যজ্ঞ আর কণিকা চলে আসে। এই ছোট টুকি, দাঁড়া দাঁড়া বলছি, তোর তো সাহস কম নয়। আমার ছেলের পাওয়া ডালিমটা কিনা তুই কাটছিস? এই ডালিমটা আমাকে দে, দে বলছি। এই ডালিমটা আমার মেয়ে পেয়েছে, তোমার ছেলে নয়, বুঝতে পেরেছো? আর আমাদেরকে এমন হুমকি দিয়ে কোনো লাভ নেই। চলে যাও এখান থেকে, চলে যাও বলছি। এই ডালিম তো আমি কাউকেই দেব না। বাবা, বাবা, জোর করে ডালিমটা ওদের কাছ থেকে কেড়ে নাও বাবা, নইলে ওরা ডালিমটা দেবে না। দেখো না, ডালিমটা দেখতে কত সুন্দর আর কত লোভনীয়। না না মা, তুমি এই ডালিমটাকে নিতে দিও না, লুকিয়ে রাখো মা, ডালিমটা লুকিয়ে রাখো। লুকিয়ে আর কোনো লাভ নেই। এই দে, দে বলছি, ডালিমটা দে বলছি। এই ডালিমে হাত দিলে আমি কিন্তু তোমাদের নামে পুলিশের কাছে নালিশ করব, এই বলে দিলাম। কি, তুই কিনা যজ্ঞকে ভয় দেখাস? দাঁড়া, দেখাচ্ছি মজা। যজ্ঞ আর টুনির মাঝে অনেক লড়াই হয়। এক পর্যায়ে যজ্ঞ টুনির হাত থেকে ডালিমটা ছিনিয়ে নিয়ে ওরা সেখান থেকে চলে যায়। মা, ওই দেখো মা, দেখো ওরা ডালিমটা নিয়ে চলে গেল, চলে গেল ওরা। জানো, ওই ডালিমটা আমার কত শখের ছিল। কাঁদিস না মা, কাঁদিস না, শান্ত হ। ওই ডালিমের জন্য যে এক্ষুনি যজ্ঞ আমাকে মেরে ফেলতো। আমি তোকে কাল বাজার থেকে ডালিম এনে দেবো মা। এরপর টুকি কান্না থামায়। অন্যদিকে একটা ডাইনি কলা গাছের সামনে এসে বলতে থাকে, কি দেখছি, এটা তো কিছুতেই হতে পারে না। আমার প্রাণ ভোমরা ডালিমটা কে নিল এখান থেকে? না না, আর দেরি করা যাবে না, এক্ষুনি আমাকে দেখতে হবে ওই ডালিমটা কোথায় আছে। এরপর ডাইনি চোখ বন্ধ করে আর কিছুক্ষণ পর চোখ খুলে বলে, আসছি, আমি আসছি আমার ডালিম নিতে। এসব বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে কনক বলতে থাকে, বাবা, তুমি তো একদম বীরের মতো কাজ করলে বাবা, তোমার শক্তি দেখে আমি একদম অবাক হয়ে গেছি। মা, ও মা, তুমি দয়া করে এবার ডালিমটা গিয়ে কেটে নিয়ে এসো। কণিকা যেই না সে ডালিমটা কাটতে ধরে অমনি সেখানে ডাইনি এসে হাজির হয়। খবরদার, তোরা কি ওই ডালিমে হাত দিবি না। ডালিমের কোনো কিছু হলে তোদের কাউকে আমি আসতে রাখবো না। ভালো ভালো বলছি, ওই ডালিমটা ফেরত দে। পুরান ফকির ভাত পায় না, আবার এলো নতুন ফকির। অনেক কাঠ কয়লা পুড়িয়ে আমি এই ডালিম পেয়েছি। আমি এই ডালিম তো কিছুতেই হাতছাড়া করবো না। আর তুই কে রে? হ্যাঁ, ডালিম নাচে, এখান থেকে চলে যা, নয়তো আমার শক্তিশালী স্বামী টুনির মতো এবার তোকেও মারবে। আমি কোনো টুনিমুনি নই, আমি হলাম এই ডালিমের মালিক, মানে ডাইনি। কি 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 বললে তুমি? তুমি কিনা ডাইনি? ও, ওরে বাবা রে, যজ্ঞ, কনক, বাঁচাও আমাকে, ডাইনি এসেছে। কি ব্যাপারটা কি কণিকা, তুমি এখনো সেই ডালিমটা কাটোনি কেন? আর কিসের আবার ডাইনি বলো তো? ডালিমের মালিক ডাইনি গো। ওরে বাবারে, এটা কিনা ডাইনি ডালিম! আমি তো আগে জানলে কিছুতেই খাল কেটে কুমিরকে নিয়ে আসতাম না। ডাইনি দিদি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার ডালিম আনিনি, ওই টনি নিয়ে এসেছে। এই চুপ কর বলছি। তোরা আমার ডালিমকে ভালো মতো পরিপক্ক হতে দিসনি। আমি তোদের কাউকে ছাড়বো না, মেরে ফেলবো, সব কটাকে আমি মেরে ফেলবো। এরপর ডাইনি জাদু করে একটা লাঠি প্রকট করে। সে লাঠিটা ওদেরকে অনেক মারতে শুরু করে। মার খেয়ে ওরা সবাই আহত হয়ে যায়। ডাইনি তো তার ডালিম নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে টুনি তার মেয়ের জন্য বাজার থেকে ডালিম কিনে নিয়ে আসে। এতে করে ছোট্ট টুকি অনেক খুশি হয়ে যায়।